ওয়েলকাম সকলকে। আজকে আমি আলোচনা করব নাউন ইকুইভ্যালেন্টস নিয়ে। তো নাউন ইকুইভ্যালেন্টস এই বিষয়টি জানতে গেলে আমাদের আগে এই যে ওয়ার্ড দুটো নাউন আর ইকুইভ্যালেন্টস এদের সম্পর্কে জানতে হবে, তাই তো? নাউন কি? নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড। আমার কয়েকটি এপিসোডে আমি নাউন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। প্লেলিস্ট থেকে সেগুলো দেখে নিতে পারো, অথবা আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে বা ডিসক্রিপশন বক্স থেকেও তোমরা দেখে নিতে পারো। এবার ইকুইভ্যালেন্টস এই কথাটার অর্থ কী? ইকুইভ্যালেন্ট কথার অর্থ হচ্ছে সমান, অর্থাৎ নাউন ইকুইভ্যালেন্টস বলতে কি নাউনের সমান। তো ইংরেজি গ্রামারে কিছু বিষয় আছে যেগুলো নাউনের মতো ব্যবহৃত হয়, যেমন এই যে জিরান্ট, জিরান্ট, ইনফিনিটিভ আর ভার্বাল নাউন, এই তিনটে জিনিস নাউন না হয়েও এগুলো কিন্তু নাউনের মতোই ব্যবহার করা হয়ে থাকে। তো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে জিরান্ট। তো চলো শুরু করা যাক। দেখো জিরান্ট, এই জিরান্ট কি? জিরান্ট হচ্ছে ডাবল পার্টস অফ স্পিচ। এখানে পার্টস অফ স্পিচের দুটো পার্ট থাকে বা দু ধরনের ওয়ার্ড এই জিরান্ডের মধ্যে থাকে। সেগুলো কি কি? একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে ভার্ব। অর্থাৎ জিরান্ড হচ্ছে এমন কিছু বিষয় বা এমন কিছু ওয়ার্ড যেগুলোর মধ্যে নাউন এবং ভার্ব আমরা একই সাথে পেয়ে থাকি। যেমন এই যে ডুইং, পাশেই রয়েছে একটা ওয়ার্ড ডুইং। এখানে কি আছে? ডু ভার্ব এবং তার সাথে রয়েছে আইএনজি। অর্থাৎ জিরান্ড কিভাবে তৈরি হয় বা জিরান্ড দেখতে কীরকম? ভার্ব থাকবে, তার শেষে আইএনজি থাকবে। এই যে আইএনজি যুক্ত ভার্বগুলো সবগুলোই অবশ্য জিরান্ড নয়। তো কোনগুলো জিরান্ড আমরা চিনব কী করে? এইটাই হচ্ছে মেইন ব্যাপার, যে আমরা বুঝবো কী করে জিরান্ড কী। দেখো জিরান্ডের যদি আমরা বাংলা বলি সেটা হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য। অর্থাৎ কি? কোনো কাজের নাম বোঝাবে। জিরান্ডের মাধ্যমে আমরা কোনো কাজের নাম বুঝিয়ে থাকি। যেমন এখানে রয়েছে ডুইং, কাজ করা। তারপরে এখানে একটা উদাহরণ রয়েছে সুইমিং। সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। এই যে সুইমিং, সাঁতার, একটা কাজের নামকে বোঝাচ্ছে। এগুলোই হচ্ছে জিরান্ড। তাহলে জিরান্ডে কি থাকে? নাউন থাকবে এবং তার সাথে ভার্ব থাকবে। তো এই যে দুটো উদাহরণ এখানে আমরা নিয়েছি, এই দুটো উদাহরণকে আমরা দেখি যে এখানে সত্যি কি নাউন এবং ভার্ব একই সাথে রয়েছে নাকি নেই। তো এই যে সুইমিং, এই ওয়ার্ডটাই যদি আমরা নিই, দেখো সুইমিং বলতে সাঁতার কাটাকে বোঝায়, তাই তো? সাঁতার কাটা একটা নাউনের নাম হচ্ছে। আবার দেখো এই যে সুইমিং কোথা থেকে আসলো? সুইম যে ভার্ব বা ক্রিয়া, সেখান থেকেই আসলো। তাহলে কোনো ক্রিয়ার নাম বোঝাচ্ছে, অর্থাৎ কি ক্রিয়াবাচক বিশেষ্য কোনো কাজের নাম বোঝাচ্ছে। তাহলে এটা অবশ্যই একটা জিরান্ডের উদাহরণ। তাহলে সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, এখানে সুইমিং এই ওয়ার্ডটি হচ্ছে জিরান্ড। এবার আমরা এতক্ষণ জানলাম কি, যে জিরান্ড বা এই নাউন ইকুইভ্যালেন্টসগুলো নাউনের মতো। তো নাউনের মতো হতে গেলে এদের ব্যবহারও নিশ্চয়ই নাউনের মতোই হবে। তো এই জিরান্ড আমরা কোথায় কোথায় ব্যবহার করে থাকি সেগুলো নিয়েই এক এক করে আলোচনা করি। তো জিরান্ডের ব্যবহারগুলো আমরা দেখি। এক নম্বরে রয়েছে দেখো সাবজেক্ট অফ আ ভার্ব। নাউনের মতোই এই জিরান্ডও ভার্বের সাবজেক্ট হয়ে বসে। তো আমরা এই সাবজেক্ট কি করে চিনব? কোনো সেন্টেন্সের সাবজেক্ট আমরা কি করে চিনব? এই ভার্বকে যদি আমরা হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করি, অর্থাৎ ভার্বকে যদি আমরা কি বা কে দিয়ে প্রশ্ন করি, তাহলে যে উত্তর পাবো সেটাই হচ্ছে সাবজেক্ট। তো এই ক্ষেত্রে আমরা দেখি এ নাম্বারে উদাহরণে কী আছে? রিডিং ইজ নেসেসারি ফর সাকসেস। এখানে এই যে রিডিং, এই ওয়ার্ডটি হচ্ছে জিরান্ড। দেখো এই রিডিংটা কোথা থেকে এসছে? এই নাউনটি এসছে রিড ভার্ব থেকে। তাহলে একদিকে ভার্ব আবার আরও একদিকে নাউন, কারণ এটা রিডিং একটা ক্রিয়ার নাম বোঝাচ্ছে। তারপরে রয়েছে পেইন্টিং ইজ আ হবি। এখানে পেইন্টিং এই ওয়ার্ডটি হচ্ছে জিরান্ড এবং এখানে দুটোই ভার্বের সাবজেক্ট হয়ে বসেছে। তাহলে আমরা দেখলাম কি, যে জিরান্ড ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া আরেকটা উদাহরণ রয়েছে, দেখো স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। এখানে স্মোকিং হচ্ছে একটা জিরান্ড। এবার দু নম্বরে রয়েছে অবজেক্ট অফ আ ভার্ব। অর্থাৎ কি জিরান্ড ভার্বের অবজেক্ট হিসেবেও ব্যবহৃত
হয়। এবার অবজেক্ট আমরা কি করে চিনব? এই যে ভার্বকে যদি আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তর পাবো সেটাই হচ্ছে অবজেক্ট। যেমন এখানে রয়েছে আই হেট স্মোকিং, এখানে ভার্ব কি? হেট। এই হেট ভার্বকে যদি আমরা প্রশ্ন করি যে আমি কি হেট করি বা আমি কি ঘৃণা করি, তাহলে উত্তর পাবো কি? স্মোকিং। তাহলে এই স্মোকিং হচ্ছে এখানে অবজেক্ট। আর এই স্মোকিং ভার্বটা দেখো কোনো ভার্ব থেকে এসছে, স্মোক ভার্ব থেকেই এসছে, সেই জন্যই এটা ক্রিয়াবাচক বিশেষ্য বা জিরান্ট, এবং এটা এখানে অবজেক্ট হিসেবে বসেছে। এবার পরের উদাহরণে দেখো উই এনজয়েড ওয়াকিং ইন দ্য মর্নিং, এখানে দুটো আইএনজি যুক্ত ওয়ার্ড আছে, মর্নিংটা অবশ্যই জিরান্ট নয়, এখানে জিরান্ট হচ্ছে এই ওয়াকিং, ওয়াক ভার্ব থেকে এসেছে ওয়াকিং, এই ওয়াকিংটা এখানে জিরান্ট এবং এটা এনজয়েড এই ভার্বের অবজেক্ট হয়ে বসেছে। তাহলে আমরা এখানে দেখলাম কি যে জিরান্ট ভার্বের সাবজেক্ট হয়ে ব্যবহৃত হয়, আবার ব্যবহৃত হয় ভার্বের অবজেক্ট হিসেবে। আচ্ছা, এর পরে রয়েছে কমপ্লিমেন্ট অফ আ ভার্ব, অর্থাৎ কি ভার্বের কমপ্লিমেন্ট হিসেবেও জিরান্ট ব্যবহৃত হয়। তো এই কমপ্লিমেন্ট কি? আগের এপিসোডগুলোতেও আমি ডিটেলসে আলোচনা করেছি কমপ্লিমেন্ট নিয়ে, তবু সংক্ষেপে বলে দিই। কমপ্লিমেন্ট হচ্ছে সেন্টেন্সের মিনিং কমপ্লিট করার জন্য, অর্থাৎ কি ভার্বের মিনিং কমপ্লিট করার জন্য যে ওয়ার্ডগুলি ব্যবহার করা হয় সেগুলি হচ্ছে কমপ্লিমেন্ট। নাউনও কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়, আমরা নাউনের ইউজের ক্ষেত্রে দেখেছিলাম। তো এখানে দেখো জিরান্ট কীভাবে কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। যেমন রয়েছে হিজ কনস্ট্যান্ট হ্যাবিট ইজ স্লিপিং, এই যে স্লিপিং এই ওয়ার্ডটি এখানে জিরান্ট এবং এটা এই যে ইজ ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে বসেছে। পরের উদাহরণে রয়েছে হোয়াট আই ডিটেস্ট মোস্ট ইজ স্মোকিং, স্মোকিং এখানে কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে এবং এটি একটি জিরান্ট। এরপরে রয়েছে সিইং ইজ বিলিভিং, এই যে বিলিভিং এটা কমপ্লিমেন্ট হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে। এরপরে 4 নম্বরে রয়েছে দেখো অবজেক্ট অফ আ প্রিপোজিশন, অর্থাৎ কি প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে জিরান্ট ব্যবহৃত হয়। নাউনও আমরা দেখেছিলাম যে নাউন প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, সেই নাউনের মতো করেই জিরান্টও প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। চলো দেখি যে কয়েকটি উদাহরণ এখানে নেওয়া হয়েছে। এ নাম্বারে রয়েছে আই অ্যাম টায়ার্ড অফ স্লিপিং ওভার আওয়ার্স, এখানে স্লিপিং এই যে স্লিপ ভার্ব থেকে এসেছে এই নাউনটির নাম, তো এটা একটি জিরান্ট অফ প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসেছে। তারপরে রয়েছে শি আর্নস হার লিভিং বাই সেলিং ফ্লাওয়ার্স, এখানে এই যে সেলিং এই আইএনজি যুক্ত ওয়ার্ডটি এখানে জিরান্ট এবং সেটা এই বাই প্রিপোজিশনের অবজেক্ট হয়ে বসেছে। এর পরের যে উদাহরণটা রয়েছে হি ওয়েন্ট অন হান্টিং, এই যে হান্টিং এটি একটি জিরান্ট এবং এটা এই অন প্রিপোজিশনের অবজেক্ট হয়ে বসেছে। এর পরের ইউজটা কি আছে? বিং অ্যান অবজেক্ট টেক্স অ্যান অবজেক্ট, অর্থাৎ কি একটি নিজেই একটি অবজেক্ট হয়ে আরেকটি অবজেক্ট গ্রহণ করে। উদাহরণে কি রয়েছে দেখো হি লাইকস রিডিং নভেলস, এখানে রিডিং এটি একটি জিরান্ট, কারণ এটা এই রিড ভার্ব থেকে এই নাউনটার সৃষ্টি হয়েছে। হি লাইকস রিডিং, তার অবজেক্ট কি? নভেলস, তিনি কি পড়তে ভালোবাসেন? নভেলস, তাহলে এটা হলো একটা অবজেক্ট, অর্থাৎ কি জিরান্ট নিজেই অবজেক্ট হয়ে আরেকটি অবজেক্ট গ্রহণ করতে পারে। বি নাম্বার রয়েছে শি ডিসলাইকস ডিসিভিং পিপল, এখানে ডিসিভিং এটি জিরান্ট এবং তার অবজেক্ট হচ্ছে পিপল। এরপরে রয়েছে হি অ্যাভয়েডেড সিইং দ্য ম্যানেজার, এখানে সিইং জিরান্ট এবং অবজেক্ট হচ্ছে দ্য ম্যানেজার। এবার 6 নম্বরের নিয়ম রয়েছে কি অ্যাজ আ কম্পাউন্ড নাউন, অর্থাৎ কি কম্পাউন্ড নাউন হিসাবেও জিরান্ট ব্যবহৃত হতে পারে। তো কম্পাউন্ড নাউন কি? কম্পাউন্ড নাউন হচ্ছে একটির বেশি ওয়ার্ড নিয়ে যখন কোনো নাউন গঠিত হয় সেটাই হচ্ছে কম্পাউন্ড নাউন। তো এখানে যে উদাহরণ দুটো নেওয়া হয়েছে সেগুলোতে দেখি কোনগুলো কম্পাউন্ড নাউন। যেমন এ নাম্বার রয়েছে গ্র্যান্ডফাদার লস্ট হিজ ওয়াকিং স্টিক, এই যে ওয়াকিং স্টিক এটা একটা কম্পাউন্ড নাউন। কেন? এই ওয়াকিং এটা জিরান্ট এবং স্টিক একসাথে যদি আমরা এই দুটো ওয়ার্ড না বলি তাহলে কিন্তু একটা নাউনের নাম এখানে হচ্ছে না। এই ওয়াকিং স্টিক বোঝাতে আমাদের দুটো ওয়ার্ডকে পাশাপাশি বসাতে হয়েছে, এটাই হচ্ছে কম্পাউন্ড নাউন। এবং এখানে কম্পাউন্ড নাউনটা কি দিয়ে তৈরি হয়েছে? প্রথমে রয়েছে জিরান্ট ওয়াকিং এবং তারপরে রয়েছে স্টিক,
তাহলে কম্পাউন্ড নাউন হিসেবেও জিরান্ট এভাবে ব্যবহৃত হতে পারে। এর পরের উদাহরণে রয়েছে দেখো, ডিড ইউ বাই আ ফ্রাইং প্যান। এখানে এই যে ফ্রাইং প্যান, এটা হচ্ছে কম্পাউন্ড নাউন এবং সেটা প্রথমে একটি জিরান্ট বসেছে, তারপরে একটা নাউন বসিয়ে কম্পাউন্ড নাউন তৈরি করা হয়েছে এখানে। আচ্ছা, এরপরে রয়েছে আফটার দ্য প্রিপোজিশন টু, অর্থাৎ টু প্রিপোজিশনের পরেও জিরান্ট ব্যবহৃত হয়। উদাহরণ দুটো দেখে নিই আগে। আই অবজেক্ট টু ডুইং ইট, এবং আরেকটি রয়েছে হি ইজ অ্যাকাস্টামড টু টেকিং কফি। এখানে দেখো এই যে টু, তারপরে জিরান্ট ডুইং, এবং পরের উদাহরণে রয়েছে টু টেকিং। তো আমাদের একটা প্রচলিত ধারণা আছে কি, যে টু এর পরে ভার্বের বেস ফর্মটা বসাতে হয়, অর্থাৎ টু এর পরে ভার্বের প্রথম যে ফর্মটা, বা যেটাকে আমরা V1 অনেক সময় বলি, সেই বেস ফর্ম বা V1 বসাতে হয়। কিন্তু সেটা কিন্তু সব সময় হয় না। যেখানে এই যে টুটা প্রিপোজিশন হয়ে বসবে, তারপরে কোনো জিরান্ট বসতেই পারে। তো এই টুটা এখানে প্রিপোজিশন হয়ে বসেছে নাকি কোনো ইনফিনিটিভের পার্ট হয়ে বসেছে, সেটা আমরা কি করে বুঝবো? এটা বোঝার জন্য আমাদের একটু দেখতে হবে কি, যে এই যে ডুইং বা এখানে টেকিং, এগুলো জিরান্ট হিসেবে বসেছে। জিরান্ট কি আমরা প্রথমেই জেনেছি যে ভার্ব আর নাউনের কম্বিনেশনের একটা নাউন, অর্থাৎ ক্রিয়াবাচক বিশেষ্য, কোনো কাজের নামকে বোঝায়। তো এটা প্রিপোজিশন কিনা, অর্থাৎ এই টুটা প্রিপোজিশন কিনা, সেটা দেখতে গিয়ে আমরা এখানে দেখব যে এই ডুইংটাকে তুলে বা এই টেকিংটাকে তুলে দিয়ে অন্য কোনো নাউন আমরা এখানে ব্যবহার করতে পারি কিনা, সেই ক্ষেত্রে সেন্টেন্সের মিনিংটা ঠিক থাকে কিনা। তাহলেই আমরা বুঝতে পারবো যে এই টুটা এখানে প্রিপোজিশন হয়ে বসেছে নাকি ইনফিনিটিভের পার্ট হয়ে বসেছে। তো চলো সেটা একবার দেখে নিই। যেমন প্রথমটাতেই রয়েছে আই অবজেক্ট টু ডুইং ইট। এই ডুইংটাকে বাদ দিয়ে যদি আমরা শুধু ইট বলি, অর্থাৎ আই অবজেক্ট টু ইট, সেই ক্ষেত্রে কিন্তু যদি ডুইংটা আমরা না রাখি, তাহলেও কিন্তু সেন্টেন্সের মিনিং আমাদের ঠিক থাকবে, অর্থাৎ সেন্টেন্স কনস্ট্রাকশনের দিক থেকেও ঠিক থাকবে, আবার মিনিংয়ের দিক থেকেও ঠিক থাকবে। অর্থাৎ এই ডুইংটাকে বাদ দিয়েও একটা পূর্ণ বাক্য কিন্তু আমরা এখানে তৈরি করতে পারি। তো সেই ক্ষেত্রেই এই টুটা এখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হয়েছে। এর পরের উদাহরণেও ঠিক একইভাবে আমরা নিতে পারি, হি ইজ অ্যাকাস্টামড টু কফি। এই টেকিং ওয়ার্ডটাকে আমরা মনে করো যে রাখিনি, হি ইজ অ্যাকাস্টামড টু কফি, এই ক্ষেত্রেও কিন্তু আমাদের সেন্টেন্সের মিনিং অক্ষতই থাকছে, অর্থাৎ সেন্টেন্স আমরা একটা গঠন করতে পারছি। তো এই সব ক্ষেত্রে যেখানে দেখা যায় যে টু এর পরে অন্য কোনো নাউন বসিয়েও মিনিংটা ঠিক থাকছে, সেই ক্ষেত্রেই এই টুটা প্রিপোজিশন হিসেবে বসে, এখানে কিন্তু ইনফিনিটিভের পার্ট হয়ে বসেনি। তো এই সব ক্ষেত্রেই, অর্থাৎ যেখানে টু প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হয়, তারপরে জিরান্ট বসতে পারে। এর পরের নাম্বারে রয়েছে দেখো, ইন শর্ট প্রহিবিশন, অর্থাৎ সংক্ষিপ্ত যে বিধিনিষেধগুলো, অর্থাৎ বিধিনিষেধ সবসময় আমরা এদিক ওদিক চলাফেরা করতে চোখে পড়ে আমাদের, সেই সব ক্ষেত্রে এই জিরান্ট ব্যবহার করা হয়ে থাকে। যেমন রয়েছে দেখো, নো স্মোকিং। নো স্মোকিং আমরা প্রায় সর্বত্রই এই জিনিসটা কিন্তু দেখে থাকি। এই যে স্মোকিং, এখানে কিন্তু স্মোকিংটা জিরান্ট। তারপরে বলা আছে স্টপ রাইটিং। পরীক্ষা শেষ হয়ে গেলে, অর্থাৎ পরীক্ষা হলে দেখবে লাস্ট বেল পড়ে গেলে টিচাররা বলে থাকেন স্টপ রাইটিং। তো এই যে রাইটিং, এটা কিন্তু জিরান্ট। আচ্ছা, পরের যে নিয়ম রয়েছে জিরান্ট বসানো, সেটা কি, আফটার পজেসিভ কেস অফ নাউন্স অ্যান্ড প্রোনাউন্স, অর্থাৎ কি নাউনের এবং প্রোনাউনের পজেসিভ কেসের পরে জিরান্ট ব্যবহৃত হতে পারে। তো পজেসিভ কেসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, নাউনের পজেসিভ কেসের ক্ষেত্রে কি হয়, পজেশনের পরে আবারও নাউন একটা বসে। তো প্রথম উদাহরণে কি আছে, অর্ণব হাসিটা একটু আসতে দে। আচ্ছা, পরের নাম্বারে যে নিয়ম রয়েছে, আফটার পজেসিভ কেস অফ নাউন্স অ্যান্ড প্রোনাউন্স, অর্থাৎ কি নাউন বা প্রোনাউনের পজেসিভ কেসের পরে জিরান্ট ব্যবহৃত হয়। তো নাউনের যে পজেসিভ কেস আমরা কয়েকদিন আগেই শিখেছি, সেগুলোতে ছিল কি, যে নাউনের যে পজেসিভ গঠন করা হয়, তারপরে এর পরের নিয়মে কী রয়েছে দেখো, আফটার পজেসিভ কেস অফ নাউন্স অ্যান্ড প্রোনাউন্স, অর্থাৎ কি
নাউন এবং প্রোনাউনের পজিটিভ কেসের পরেও যে নাউনটা বসাতে হয় সেই নাউনের জায়গায় আমরা জিরান্ট ব্যবহার করতে পারি। যে উদাহরণগুলো রয়েছে দেখো, শি লেফট উইদাউট এনি ওয়ান্স নোয়িং। এই যে এনি ওয়ান্স, এই যে ওয়ান্সের পরে দেখো অ্যাপোস্ট্রফি এস রয়েছে, তারপরে রয়েছে নোয়িং, এখানে নাউনের পরিবর্তে জিরান্ট ব্যবহার করা হয়েছে। তো এই পজিটিভ কিভাবে গঠিত হয়, অর্থাৎ নাউনের ক্ষেত্রে পজিটিভ কেস কিভাবে গঠিত হয় এই নিয়ে আমি অলরেডি ভিডিও করেছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো ডেসক্রিপশন বক্সেই তার লিঙ্ক পেয়ে যাবে, সেই ভিডিওগুলো দেখলেই আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে দেখো আমি একটা লিখে রেখেছি কিভাবে নাউনের পজিটিভ গঠন করতে হয়। প্রথমে একটা নাউন থাকবে, তারপরে তার অ্যাপোস্ট্রফি এস অথবা অ্যাপোস্ট্রফি শুধু বসাতে হবে। তো কোথায় কি বসাতে হবে সেটা তোমরা এই ভিডিওগুলোতে গেলেই একদম ক্লিয়ার করতে পারবে। এবং এই অ্যাপোস্ট্রফি বা অ্যাপোস্ট্রফি এসের পরে আর একটা নাউন ব্যবহার করতে হয়। তো আমরা এখানে যেই বিষয়টা নিয়ে কথা বলছি যে জিরান্টটা ঠিক কোথায় বসবে, এই যে পরের যে নাউনটা, অর্থাৎ যে নাউনের পজেশন বা মালিকানা বোঝানো হয় সেই নাউনটার ক্ষেত্রেই এখানে জিরান্ট বসেছে নাউনের পরিবর্তে। আর প্রোনাউনের ক্ষেত্রে কি হয়, প্রোনাউনের কিছু প্রোনাউন রয়েছে যেগুলো পজিটিভ প্রোনাউন, পজিটিভ প্রোনাউনের পরে আবারও একটা নাউন বসাতে হয়, আশা করি জানো তোমরা। তো আমি প্রোনাউন নিয়ে এখনও কোনো ভিডিও করিনি, নেক্সট ভিডিওতেই আমি প্রোনাউন নিয়ে আসবো, তো সেখান থেকেও তোমরা পরবর্তীতে দেখে নিতে পারবে। তো আমরা কোথায় ছিলাম, যে এই যে এনি ওয়ান্স নোয়িং, এখানে এনি ওয়ান্স, এই যে ওয়ান্স নোয়িং, এখানে একটা পজিটিভ নাউনে পর জিরান্টটা এই নাউন হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে। এরপরের উদাহরণে আমরা চলে যাই, দ্য টিচার ওয়াজ অ্যাংরি অ্যাট বিথিস কামিং লেট। এখানে দেখো এই যে বিথিস কামিং লেট, বিথি এটা একটা নাউন, তার অ্যাপোস্ট্রফি এস করা হয়েছে কিসের, নাউনের পজিটিভ কেস গঠন করার জন্য। এবং এই কামিং ওয়ার্ডটা এখানে নাউন, এবং এই নাউনের কাজটা কে পালন করছে, একটি জিরান্ট, সেটা হচ্ছে কামিং। এর পরের উদাহরণে দেখো রয়েছে, আই আস্ক দ্য ফেভার অফ ইয়োর গ্র্যান্টিং মাই প্রেয়ার। এখানে পজিটিভ প্রোনাউন কোনটা, এই যে ইয়োর, এই ইয়োর ওয়ার্ডটা এখানে পজিটিভ প্রোনাউন, এবং গ্র্যান্টিং হচ্ছে একটি নাউন, এখানে নাউন হিসেবে বসেছে একটি জিরান্ট। তো এই যে আমাদের প্রোনাউনের যে নিয়মটা ছিল, অর্থাৎ পজিটিভ প্রোনাউনের পরেও জিরান্ট বসতে পারে, অর্থাৎ পজিটিভ প্রোনাউন তারপরে যে নাউনটা, এই নাউন হিসেবে এখানে গ্র্যান্টিং এই জিরান্টটিকে ব্যবহার করা হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা শিখলাম জিরান্ট সম্পর্কে। জিরান্ট কি, জিরান্ট হচ্ছে নাউন ইকুইভ্যালেন্ট, অর্থাৎ নাউনের সমগোত্রীয় একটা বিষয় যেটা নাউনের মতোই ব্যবহার করা হয়ে থাকে, এবং এই জিরান্টের বিভিন্ন ব্যবহারগুলো।